আমাদের টিয়া পাখির ডায়েরি চ্যানেলের নিত্য নতুন রোমান্টিক ভালোবাসার গল্প পেতে ও শুনতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ। কথাগুলো বলার সময় শুভ্রর গলায় এক অদ্ভুত আদিম নেশা খেলা করছে। তার নিজের নিঃশ্বাসের তাপ রিধির গলায় গিয়ে আছড়ে পড়ছে। শুভ্র উঠতে যাবে, ঠিক তখনই তার চোখ পড়ল রিধির বালিশের পাশে রাখা একটা ডায়েরির ওপর। সে অতি সাবধানে, অত্যন্ত সন্তর্পণে ডায়েরিটা হাতে তুলে নিল। হালকা আলোয় সবটা স্পষ্ট না হলেও ডায়েরির জীর্ণ দশা দেখে সে বুঝতে পারল এটা রিধির অতি যত্নে রাখা কোনো জীবন খাতা। শুভ্রর ব্যক্তিত্বে অন্যের ব্যক্তিগত জিনিসে হাত দেওয়ার মতো অভ্যেস কোনো দিনও ছিল না, কিন্তু আজকের এই ডাকটা যেন সব নিয়ম ভাঙার। শুভ্র মনে মনে নিজেকে শাসন করলো ঠিকই, কিন্তু পরক্ষণেই ভাবলো অন্যের বেলা যেটা অপরাধ, রিধির বেলা সেটা তার অধিকার। রিধির জীবনের গোপন কথাগুলো জানতে সে প্রয়োজনে এমন হাজার হাজার অপরাধ করতে রাজি। শুভ্র আর এক মুহূর্ত দেরি করলো না। ডায়েরিটা শক্ত করে মুঠোয় চেপে ধরে সে নিঃশব্দে রিধির রুম থেকে বেরিয়ে নিজের অন্ধকার করিডোর ধরে নিজের ঘরের দিকে এগিয়ে গেল। রুমে ফিরে শুভ্র ভেতরের অস্থিরতা যেন চরমে পৌঁছালো। সে বিছানায় বসে ডায়েরিটা হাতে নিল, কিন্তু সেটি খোলার সাহস পাচ্ছিল না। তার হাত দুটো মৃদু কাঁপছে। বুকের ভিতরে এক অচেনা আশঙ্কা, যদি তার এই মনোমোহিনীর জীবনে অন্য কারো ছায়া থাকে, যদি এই ডায়েরির পাতায় অন্য কোনো পুরুষের নাম লেখা থাকে, এই ভয়টা শুভ্রর মতো আত্মবিশ্বাসী মানুষকেও মুহূর্তেই কুঁকড়ে দিচ্ছে। অবশেষে এক রাশ দ্বিধা নিয়ে শুভ্র ডায়েরিটা খুলল। প্রথম পৃষ্ঠা উল্টাতেই তার চোখ আটকে গেল। অনেক সুন্দর করে ডিজাইন করা একটি বড় নাম সেখানে জ্বলজ্বল করছে। আমার প্রিয় দর্শক পুরুষ শুভ্র ভাই। নামটা দেখেই শুভ্র হাত থেকে ডায়েরিটা প্রায় পড়ে যাচ্ছিল। সে এক মুহূর্তের জন্য পাথরের মতো স্থির হয়ে গেল। চোখ বড় বড় করে সে নামটার দিকে তাকিয়ে রইল। নিজের নামটা যেন তার কাছে পৃথিবীর সবচেয়ে অপরিচিত শব্দ মনে হতে লাগলো। সে কি সত্যি নিজের নাম দেখছে, নাকি শুভ্র নামে তার মনোমোহিনীর নীল আকাশের জীবনেও অন্য কেউ আছে? এই ভাবনাটা মাথায় আসতেই শুভ্রের বুকে এক চিনচিন ব্যথার অনুভব হলো। সে দুইবার ঢোক গিলে নিজেকে শান্ত করার চেষ্টা করলো। তারপর ধীরে ধীরে পৃষ্ঠা উঠে একদম প্রথম থেকে পড়তে শুরু করলো। আজ রবিবার, তারিখ 6-3-2020। লিখতে শুরু করেছি আমি আজ প্রথম একটি মানুষকে নিয়ে, আর সেই মানুষটি হলো আমার মামাতো ভাই সাইফান শুভ্র চৌধুরী। যদিও আমার লেখার বিন্দুমাত্র ইচ্ছে ছিল না, তবে এই অবাধ্য হৃদয়টা নিজেকে সামলাতে পারলো না। তার জমানো অনুভূতিগুলো আজ কলমের কালি দিয়ে কাগজের বুকে প্রকাশ করতে চাইলো। আমার কেমন যেন লাগে শুভ্র ভাইকে দেখলে। তাকে দেখলে আমার হার্টবিট বেড়ে যায়, বড্ড ভয় লাগে। কিন্তু ঠিক বড় মুহূর্তেই আবার কোথাও যেন একটা অদ্ভুত শান্তি খুঁজে পাই আমি। এই অনুভূতিকে কি ভালোবাসা বলে? আমি বেশ কিছুদিন ধরে শুভ্র ভাইকে দেখলে এমনটা অনুভব করছি। সেই অনুভূতির নাম কি দেয়া যায়? যেহেতু আমার শুভ্র ভাইকে অদ্ভুত ভাবে ভালো লাগছে, তাই প্রথম নামটাই তাকে আমার পছন্দের সাথে মিলিয়ে রাখলাম, আমার প্রিয় দর্শন পুরুষ শুভ্র ভাই। এইভাবে শুভ্র একের পর এক পৃষ্ঠা উল্টিয়ে পড়তে লাগলো। সময় যেন থমকে গেছে। যতই পড়ছে ততই পড়ার তৃষ্ণা বাড়ছে। দীর্ঘক্ষণ পর ডায়েরিটা শেষ করে শুভ্র একদম স্তব্ধ হয়ে গেল। কয়েক সেকেন্ডের জন্য সে যেন এই পৃথিবীর বাস্তবতার বাইরে কোনো এক গভীর কল্পনার জগতে হারিয়ে গেল। যাকে পাওয়ার জন্য সে নিজেকে এতদিন যোজন যোজন দূরে সরিয়ে রেখেছে, অবাধ্য মনটাকে পাথরের মতো শক্ত করে শাসন করেছে, সেই মানুষটি কি না গোপনে তাকে নিয়ে ঘর বাঁধার স্বপ্ন বুনেছে। তাকে ঘিরেই রিধির নীল আকাশের সবটা রং সাজানো। রিধির প্রতিটা নিঃশ্বাসে যে শুভ্রর নাম মিশে আছে, সেটা আজ এই কাগজগুলো চিৎকার করে বলছে। শুভ্রর বুকের ভেতর এক অদ্ভুত প্রশান্তি আর আনন্দের হিল্লোড় বয়ে গেল। সে নিজের অজান্তেই ডায়েরিটা পরম মমতায় বুকের সাথে চেপে ধরলো, কিন্তু সেই সুখ বেশিক্ষণ স্থায়ী হলো না। কয়েকবার লম্বা শ্বাস নিতেই শুভ্রর মনে এক তীব্র আতঙ্ক দানা বেঁধে উঠল। রিধির এই পাগলামি যদি জানাজানি হয়ে যায়, তবে তো সব শেষ হয়ে যাবে।
সোহান চৌধুরী আত্মীয়দের মধ্যে আত্মীয়তা একদমই পছন্দ করে না। তার উপর তিনি রাবিয়া এহসানকে অন্ধের মতো বিশ্বাস করেন। রিধির এই গোপন ভালোবাসার কথা জানলে সোহান চৌধুরী নিশ্চিতভাবে তার আদরের পুপিকে ভুল বুঝবেন। দুই পরিবারের এই মধুর সম্পর্কে বিষ মিশে যাবে। আর এই ঝড়ের মাঝখানে পড়ে শুভ্র হয়তো চিরকালের জন্য রিধিকে হারিয়ে ফেলবে। কথাগুলো ভাবতেই শুভ্রর কপালে দুশ্চিন্তার ভাঁজ পড়ল। সে বিছানা থেকে উঠে দেয়ালের ওপর দুই হাত ভর দিয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। তার চোয়াল শক্ত হয়ে এলো। সে দাঁতে দাঁত চেপে বিড়বিড় করে নিজেকে শাসাতে লাগলো। না না, আমি রিধিকে হারাতে পারবো না। ওকে পাওয়ার জন্য আমাকে যতটা কঠোর হতে হয় আমি হব। এইভাবে আমাকে দুর্বল হলে চলবে না, শক্ত হতে হবে। শুভ্র প্লিজ, জাস্ট কন্ট্রোল ইউর সেলফ। ডোন্ট লেট দিস ইমোশনস উইকেন ইউ। বর্তমান কল্পনার জগৎ থেকে বেরিয়ে এলো শুভ্র। ডায়েরির শেষ অংশ পাতাটুকু হাতের মুঠোয় শক্ত করে চেপে ধরে সে আপন মনেই ভেসে উঠল। তার ঠোঁটের কোণে ফুটে ওঠা সে হাসিতে এক অদ্ভুত প্রশান্তি আর ভালোবাসা মাখানো। সে বিড়বিড় করে বলল, পাগলি একটা। শুভ্র আলমারির গোপন ড্রয়ার থেকে অতি যত্নে রাখা ডায়েরিটা বের করলো। শুভ্র যে ডায়েরিটা রিধির সামনে পুড়িয়েছে সেটা আসল ছিল না। শুভ্র কাল রাতেই রিধির ডায়েরির মতো একই রকম একটা ডায়েরি জোগাড় করেছিল। সারা রাত জেগে সে রিধির হাতের লেখা নকল করে ডায়েরির কিছু অংশ কপি করেছিল, যাতে ডায়েরিটা পোড়ানোর সময় রিধ দূর থেকেও ধরতে না পারে যে ওটা নকল। শুভ্র আসল ডায়েরিটার ওপর পরম মমতায় হাত বোলালো। ডায়েরির প্রতিটি ভাঁজে যেন রিধির জমানো দীর্ঘশ্বাস আর ভালোবাসার ঘ্রাণ লেগে আছে। শুভ্র ডায়েরিটার দিকে নেশাতুর চোখে তাকিয়ে গভীর আবেগে বলল, আমি ডায়েরিটা কিভাবে পড়াবো? এই ডায়েরিটা পড়ালে তো মনে হবে ডায়েরি পড়ছে না, নিজেকে পড়াচ্ছে। তোর প্রতিটি অক্ষরে যেমন নাম লেখা রিধি, তোকে পড়ানোর সাধ্য যেমন আমার নেই, তোর দেওয়া ওই অনুভূতিগুলো ছাই করার ক্ষমতা আমার নেই। শুভ্র ডায়েরিটা আবার ড্রয়ারের একদম গভীরে লুকিয়ে রাখলো। সে জানে এই নিষ্ঠুর নাটকটা না করলে রিধির এই পাগলামো এখন থামানো যাবে না। যদি সে প্রশ্রয় দেয় তবে রিধি আরও পাগলামি শুরু করবে। আর রিধির এই অবাধ্য প্রেম যদি লোক জানে প্রকাশ পেয়ে যায়, তবে সম্পর্কে যে জটিলতা তৈরি হবে তাতে শুভ্র রিধিকে হারানোর ভয় সবচেয়ে বেশি। শুভ্র আয়নার সামনে গিয়ে দাঁড়ালো। তার পরনের শার্টের কলারটা এখনো কুঁচকে আছে, ঠিক যেখানটায় রিধি তার অধিকার নিয়ে খামচে ধরেছিল। শুভ্র আয়নায় নিজের প্রতিচ্ছবির দিকে তাকিয়ে রহস্যময় হাসলো। তার চোখ বলছে, আজ রিধির চোখে যে আগুনের ফুলকি সে দেখছে, সে আগুনই একদিন তাদের দুজনকে এক করবে। কিন্তু তার আগে এই বিরহ আর নিষ্ঠুরতার খেলা তাকে খেলতেই হবে। রিধি রুমে এসে বিছানায় ধপ করে বসে পড়ল। নিজে দুই হাত বিছানায় ভর দিয়ে মাথা নিচু করে সে অঝরে কাঁদতে লাগলো। শুভ্র তার সাথে অবজ্ঞা করেছে, তাকে তাড়িয়ে দিয়েছে, এতে রিধির খুব একটা খারাপ লাগছে না, কারণ শুভ্র ভাই তো এমনই। কিন্তু ওই ডায়েরিটা, ওটা তো স্রেফ একটা খাতা ছিল না, ওটা ছিল রিধির গত কয়েক বছরের নির্ঘুম রাতের সঙ্গী, তার জীবনের অর্ধেকটা অংশ। ডায়েরিটা না হয় শুভ্রকে নিয়েই লেখা ছিল, কিন্তু অনুভূতিগুলো তো একান্তই রিধির ছিল। শুভ্রের রক্ত মাংসের হাত দুটো কিভাবে পারলো আরেকজনের পবিত্র অনুভূতিগুলো এইভাবে পুড়িয়ে ছাই করে দিতে? রিধি হেসকি তুলে চোখের পানি মুছল। আগুনে সেই লেলিহান শিখা যেন এখনো তার চোখের মনি আচ্ছন্ন করে রেখেছে। সেই শূন্য দৃষ্টিতে জানালার ওপাশে তাকিয়ে দাঁতে দাঁত চেপে বলল, খুব খারাপ লাগছে জানেন শুভ্র ভাই, আপনি আজ ডায়েরিটা আমাকে পড়ালেন, কিন্তু আমি জ্বলে পুড়ে ছাই হয়ে গেল সেই ছাইয়ে আপনাকেও পুড়িয়ে নিয়ে পড়বো আমি। আমার ভালোবাসার আগুন আপনাকেও পোড়াবে। অন্যদিকে নির্বাণের কথা শুনে নেহার রাগ মুহূর্তে ভয়ে রূপ নিল। তার মনে হলো পায়ের তলার মাটি দুলছে, শরীরটা যেন মুহূর্তেই হিমশীতল হয়ে এলো। নির্বাণের রাগী চেহারা আর তীক্ষ্ণ কণ্ঠস্বরে নেহার নিজেকে ধরে রাখতে পারল না। সে দুই হাত দিয়ে
মুখ ঢেকে ফুপিয়ে কেঁদে উঠল। বোনের এমন অসহায় কান্না দেখে নির্বাণের কলিজায় যেন কেউ মোচড় দিয়ে ধরল। সে সোফা থেকে বিদ্যুৎ বেগে উঠে এসে নেহার দুই কাঁধ শক্ত করে ধরে ঝাঁকিয়ে বলল, নেহা পিওর ডল, কাঁদছিস কেন? বল আমায় কি হয়েছে? শুভ্র তোর সাথে কি করেছে? কোনো খারাপ কিছু করেছে ও? তুই একবার বল, ওই কুত্তার বাচ্চাকে আমি জ্যান্ত মেরে ফেলবো। আহরাম খান নির্বাণের বোনের দিকে চোখ তুলে তাকাবে আর সে জীবিত থাকতে পারবে এমন কোনো ছেলে এই দুনিয়ায় আজও জন্ম নেয়নি। বল ও কি করেছে? নেহা হাউমাউ করে কেঁদে উঠল। তার কণ্ঠস্বর কাঁদছে আর নির্বাণের চোখের দিকে তাকানোর সাহসটুকু সে হারিয়ে ফেলেছে। সে ভাঙা গলায় বলল, না ভাইয়া, শুভ্র কিছু করেনি, সব আমি করে ফেলেছি ভাইয়া। শুভ্র আমার গোপন ভিডিও বের করে ফেলেছে। নির্বাণের যেন কথাটার মানে বুঝতে কিছুটা সময় লাগলো। সে ব্রু কুঁচকে কপালে গভীর ভাঁজ ফেলে পাথরের মতো স্থির হয়ে দাঁড়িয়ে রইল। তার কান যেন বিশ্বাস করতে পারছে না যে সে শুনল। সে অত্যন্ত গম্ভীর গলায় জিজ্ঞেস করলো, গোপন ভিডিও মানে কি বলছিস এসব নেহা? ক্লিয়ারলি বল। নেহা মাথা নিচু করে কান্না ভেজা কণ্ঠে পুরো কাহিনীটা বলতে শুরু করলো। ফ্ল্যাশব্যাক। ঈশানের ফোনের স্ক্রিনে ভিডিওটা দেখা মাত্রই নেহার সারা শরীর অবশ হয়ে এলো। সে দুই পা পিছিয়ে গেল, তার হৃৎপিণ্ডটা যেন গলার কাছে চলে এসেছে। সে কাঁপা কাঁপা গলায় ঈশানের দিকে তাকিয়ে বলল, ঈশান, তুমি তুমি এই ভিডিও পেলে কোথায়? ঈশান তখন শুভ্রর দিকে তাকিয়ে একবার তাচ্ছিলের হাসি দিল, তারপর নেহার দিকে ফিরে বলল, ম্যাম, মানুষটি হিন্দু হতে পারি, কিন্তু আপনাদের এসব নষ্টামি ধরতে বসের বুদ্ধি আর ঈশানের কেরামতি যথেষ্ট। বলাই হয়নি ঈশান হিন্দু, আর এই হিন্দু ছেলেটা শুভ্রর মতো একজন নিষ্ঠাবান মুসলমানের সাথে কিভাবে এমন অটুট বন্ধুত্ব আর বিশ্বস্ততায় জড়িয়ে গেল তা সময়ের সাথে সাথে জানা যাবে। ঈশানের কথা শুনে নেহা মরিয়া হয়ে শুভ্রর দিকে তাকালো। সে কান্নায় ভেঙে পড়ে বলল, বিশ্বাস করো শুভ্র, আমি আমি এটা ইচ্ছে করে করিনি। আসলে একটা পার্টি ছিল, ও আমার ফ্রেন্ড ফারহান। সেদিন আমরা দুজনে অনেক বেশি ড্রাঙ্ক করে ফেলেছিলাম। আমাদের মধ্যে যে কি হয়ে গেছিল আমরা নিজেরাই জানি না। শুভ্র চোখে তখন কোনো মায়া ছিল না, ছিল কেবল চরম অবজ্ঞা। সে পকেটে হাত দিয়ে খুব নিস্পৃহ গলায় বলল, আমার বিশ্বাসে তোমার কি যে আসে নেহা, আই ডোন্ট কেয়ার। কিন্তু তোমার কি নিজের রুচি বলে কিছু নেই? এই সস্তা ক্যারেক্টার নিয়ে ভাবলে কি করে যে তোমার মতো একটা মেয়েকে আমি বিয়ে করব? না মানে আমার কি ভাতের অভাব নাকি বাড়ির অভাব যে তোমাকে বিয়ে করতে হবে? নেহা তখন তার শেষ অস্ত্রটা ছাড়ল। সে চোখ রুখে দাঁড়িয়ে হুমকি দিয়ে বলল, কিন্তু তুমি আমাকে বিয়ে না করলে তোমাদের পরিবার রাস্তায় নামবে, ভুলে যেও না। ইয়োর ফ্যামিলি উইল বি অন দ্য স্ট্রিট। শুভ্রর ঠোঁটের কোণে তখন সেই চেনা বিষাক্ত আর বাঁকা হাসিটা ফুটে উঠল। সে এক পা এগিয়ে খুব শান্ত কিন্তু ধারালো গলায় বলল, আর আমরা রাস্তায় নামলে তোমাদের পরিবারের সবার সম্মান ধুলোয় মিশে যাবে নেহা। জাস্ট থিঙ্ক অ্যাবাউট দ্যাট। আমরা না হয় রাস্তার কোনায় কোনায় মাথা গুজে থাকতে পারবো, কিন্তু তোমার ফ্যামিলির কপালে তো জুতোর বাইরে ছাড়া আর কিছুই জুটবে না। দ্যাট উইল বি আ রিয়েল ডিজাস্টার। নেহা ব্রু কোচকে আতঙ্কে অস্থির হয়ে বলল, মানে কি বলতে চাইছো তুমি? ক্লিয়ারলি বলো। ঈশান তখন শয়তানি হাসি দিয়ে ফোনের স্ক্রিনটা নেহার চোখের সামনে আরও একটু উঁচিয়ে ধরল, তারপর বাঁকা স্বরে বলল, মানে খুব সহজ ম্যাম। আপনার আর আপনার ওই ফুলের মতো পবিত্র ফ্রেন্ড ফারহানের ল্যাংটা মানে থুকু। আসলে এই সুন্দর ভিডিওটা যখন পুরো পাবলিক দেখবে তখন লোকে কি বিউটিফুল সব কমেন্ট আর লাইক করবে। ইস, বস কত ভালো। চিন্তা করুন তো, নেহা ম্যামকে কোনো কষ্ট ছাড়াই ভাইরাল করে দিতে চাইছে। নেহার সারা শরীর মুহূর্তেই ছ্যাদ করে উঠল। মেরুদণ্ড দিয়ে যেন একটা হিম শীতল স্রোত বয়ে গেল। এই ভিডিও যদি সত্যি সত্যি ইন্টারনেটে চলে যায় তবে তার জীবনটা ধুলোয় মিশে যাবে। নেহা বড় বড় চোখে শুভ্রর দিকে তাকিয়ে চিৎকার করে বলল, দেখো শুভ্র, এটা কিন্তু একদম ভালো হচ্ছে না। ইউ আর ব্ল্যাকমেলিং মি।
তুমি আমাকে ব্ল্যাকমেল করতে পারো না, এটা ক্রাইম। শুভ্র ঠোঁটের কোণে সেই চিরচেনা তাচ্ছিলের হাসি ফুটিয়ে সে ধারালো গলায় বলল, সো হোয়াট? তুমি করতে পারলে আমি কেন পারবো না? এটা কি কোনো স্ক্রিপ্টে লেখা আছে যে শুধু তোমরাই গেম খেলবে? তুমি কি জানো না নেহা, সোজা আঙুলে ঘি না উঠলে আঙুল বাঁকাতে হয়। কথা সত্যি কিনা জানি না, তবে পয়জন দিয়েই কিন্তু পয়জন কাটতে হয়। ইউ ডিজার্ভ দিস। নেহা এবার মাথা নিচু করে ফেলল। তার সারা শরীর থরথর করে কাঁপছে। শুভ্র যে এতটা শার্প আর চালবাজ হতে পারে সেটা সে কল্পনাও করতে পারেনি। কিন্তু তার মাথায় এখন একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, শুভ্র এই ভিডিওটা পেল কোথায়? এই ভিডিওর কথা তো সে আর ফারহান ছাড়া আর কারো জানার কথা ছিল না। নেহার অস্তিত্ব এখন সংকটের মুখে। সে কোনো রকমে নিজের গলা পরিষ্কার করে বলল, তুমি তুমি এখন আমার কাছ থেকে ঠিক কি চাও? শুভ্র এক মুহূর্ত দেরি না করে বাজখাই গলায় আদেশ দিল, ক্যান্সেল দিস ম্যারেজ। আজকে এই বিয়েটা ক্যান্সেল করো। আই ওয়ান্ট টু বি ফ্রি। নেহা এবার সম্পূর্ণ ভেঙে পড়ল। সে হিতাহিত জ্ঞান হারিয়ে শুভ্রর পা জড়িয়ে ধরল। রেস্টুরেন্টের মেঝেতে বসে কান্নায় ভেঙে পড়ে সে আকুতি করতে লাগলো, শুভ্র প্লিজ বিশ্বাস করো, আমি তোমাকে অনেক ভালোবাসি। তুমি প্লিজ আমার ইমোশন নিয়ে খেলো না। দেখো আমি যা করেছি সেটা ভুল ছিল, আই নো, কিন্তু সেই ভুলের জন্য তুমি আমাকে মাফ করে দাও। আই রিয়েলি লাভ ইউ সো মাচ শুভ্র। তোমাকে ছাড়া আমি শেষ হয়ে যাব। শুভ্রর চোখে মুখে প্রচন্ড বিরক্তি আর ঘৃণা। সে নিজের পা জড়িয়ে থাকা নেহার দিকে তাকিয়ে নিচু স্বরে কিন্তু কঠোরভাবে বলল, গু খাও তুমি। বলেই শুভ্র এক ঝটকায় নিজের পা ছাড়িয়ে নিল। সে নিজের দামি হাতঘড়িটার দিকে একবার তাকিয়ে অত্যন্ত দাম্ভিকতার সাথে রেস্টুরেন্ট থেকে বেরিয়ে যেতে যেতে নেহার উদ্দেশ্যে শেষবারের মতো ওয়ার্নিং দিয়ে গেল, সময় আজ রাতটুকু। ইউ হ্যাভ অনলি ওয়ান নাইট। এখন তুমি ভাবো কি করবে? বিয়েটা ক্যান্সেল করবে নাকি নিজেকে ইন্টারনেটে দেখবে? চয়েস ইজ ইয়ার্স। বর্তমান। নেহার কাহিনী বলা শেষ হতে না হতেই নির্বাণ সজোরে একটা থাপ্পড় বসিয়ে দিল নেহার গালে। থাপ্পড়ের তীব্রতায় নেহা সিটকে সোফার উপর গিয়ে পড়ল। সে গালে হাত দিয়ে থরথর করে কাঁপতে লাগলো। নির্বাণের শরীর রাগে রিরি করছে, তার চোখ দিয়ে যেন আগুন ঝরছে। নির্বাণ ঘৃণায় মুখ কুঁচকে বলল, সি নেহা সি, তুই এতটা নিচে নেমে গেছিস। আমি ভাবতাম তুই জাস্ট একটু মডার্ন ছেলে ফ্রেন্ডের সাথে ঘুরিস, পার্টি করিস, কিন্তু তাদের সাথে এসব। সি, আমার নিজের বোন হিসেবে তোকে পরিচয় দিতেও এখন ঘৃণা লাগছে। ইউ আর এ ডিসগ্রেস টু আওয়ার ফ্যামিলি। নেহা হাউমাউ করে কেঁদে উঠল। সে নির্বাণের পায়ের কাছে বসে পড়ে বলল, ভাইয়া বিলিভ মি, ওই দিন আমি আর ফারহান কেউ কারোর সেন্সেই ছিলাম না। কী থেকে কী হয়ে গেছে আমরা নিজেরাও জানি না। ফারহান আমাকে বারবার প্রমিস করেছিল যে এইসব কথাও কাউকে বলবে না, কিন্তু আমাদের ভিডিও কে করলো আর শুভ্রর হাতেই বা সেটা কিভাবে গেল আমি কিচ্ছু জানি না ভাইয়া। নির্বাণ কিছুক্ষণ পাথরের মতো দাঁড়িয়ে রইল। তার মাথায় এখন হাজারটা চিন্তা ঘুরপাক খাচ্ছে। সে কিছুটা শান্ত হওয়ার চেষ্টা করে লম্বা শ্বাস নিল। তারপর খুব ঠান্ডা আর হিম শীতল গলায় জিজ্ঞেস করলো, তোর ওই সোকল্ড বয়ফ্রেন্ড ফারহান এখন কোথায়? হোয়ার ইজ হি? নেহা মাথা নিচু করে ভাঙা গলায় উত্তর দিল, আমি ওর কোনো খোঁজ পাচ্ছি না ভাইয়া। ওর ফোন, সোশ্যাল মিডিয়া সব বন্ধ। নির্বাণ ঠোঁটের কোণে একটা বিষাক্ত আর বাঁকা হাসি ফুটিয়ে তুলল। তার চোখের মনি এখন শিকারী বাঘের মতো জ্বলছে। সে হাতের মুঠো শক্ত করে বলল, তোর ক্ষতি করে সে এত সহজে পার পেয়ে যাবে? হাউ ইজ ইটস পসিবল? ফারহান যদি মাটির নিচেও লুকিয়ে থাকে, আরাম খান নির্বাণ তাকে টেনে বের করবে। ডোন্ট ওয়ারি নেহা, ওই ফারহানকে আগে আমি দেখে নেব, তারপর আসবো ওই শুভ্রর কাছে। ও তোকে ব্ল্যাকমেল করার সাহস দেখিয়েছে। আই উইল মেক হিম পে ফর দিস। বিকেলবেলা ঈশান বাইক চালিয়ে সোজা শুভ্রদের বাড়ির সামনে এসে থামলো। শুভ্রদের বাড়ির সামনে বাইকটা থামিয়ে হেলমেটটা খুলতেই অপর তলার ব্যালকনি থেকে নজর পড়ল শুভ্রার।
ঈশানকে এতদিন পর বাড়িতে আসতে দেখে শুভ্রার চোখে মুখে খুশির ঝিলিক খেলে গেল। তবে সেই খুশিতে মিশেছিল পাহাড় সমান দুষ্টুমি। সে ঠোঁটের কোণে একটা বাঁকা হাসি ফুটিয়ে দ্রুত নিজের রুম থেকে বেরিয়ে এলো। ঈশান বাড়ির ভেতরে পা দিতেই দেখলো সোফায় বসে ইকবাল এহসান আর সোহান চৌধুরী খুব গম্ভীর কোনো আলোচনায় মগ্ন। ঈশানকে দেখা মাত্রই সোহান চৌধুরীর কপালে ভাঁজ পড়ল, মুখটা হয়ে গেল মেঘলা দিনের মতো থমথমে। ঈশান তার মনের অবস্থা আজ করতে পেরেও সৌজন্যের খাতিরে বলল, আঙ্কেল কেমন আছেন? সোহান চৌধুরী নিউজ পেপার থেকে চোখ না সরিয়ে খুব নির্লিপ্ত গলায় বললেন, ভালো, তুমি? জি আঙ্কেল, ভালো আছি। ঈশান আর কথা বাড়ালো না। সে জানে এই বাড়িতে তার উপস্থিতি সোহান চৌধুরীর কাছে খুব একটা সুখকর নয়, কারণ ঈশান হিন্দু আর সোহান চৌধুরী কোনোভাবেই মানতে পারেন না যে তার ছেলে একজন হিন্দু ছেলের সাথে ছায়ার মতো লেগে থাকবে। ঈশান তাই যথাসম্ভব তাকে এড়িয়ে দ্রুত সিঁড়ি দিয়ে উপরে উঠতে লাগলো। ঈশান শুভ্রের রুমের দিকে সপাটে হেঁটে যাচ্ছিল। হঠাৎ পায়ের নিচে কি যেন একটা প্রচন্ড পিচ্ছিল কিছু লাগলো। কিছু বুঝে ওঠার আগেই ধপাস মেঝের সাথে আছাড় খেয়ে ঈশান ছিটকে পড়ল। কোমরে আর পিঠে প্রচন্ড চোট পেয়ে তার মুখ দিয়ে আর্তনাদ বেরিয়ে এলো। আহ মাগো! যন্ত্রণায় কোকাতে কোকাতে ঈশান নিজের জুতোর দিকে তাকালো। দেখলো দুটো কলার খোসা থেতলে তার জুতোর তলায় লেগে আছে। সে হতভম্ব হয়ে ভাবছে এই দোতলার করিডোরে কলার খোসা কোথা থেকে এলো। তখনই পাশের দেয়ালে আড়াল থেকে এক চিলতে খিলখিল হাসির শব্দ ভেসে এলো। ঈশান ঘাড় ঘুরিয়ে দেখলো দেয়ালের আড়াল থেকে শুভ্রা তার মাথাটা বের করে দাঁত বের করে হাসছে। কলার খোসার রহস্যটা বুঝতে ঈশানের আর এক মুহূর্ত লাগলো না দেরি। শুভ্রা নিজের হাত দিয়ে মুখ চেপে হাসি সামলানোর বৃথা চেষ্টা করে ভ্রু নাচিয়ে বলল, ইস, খুব বেশি ব্যথা লেগেছে বুঝি ঈশান ভাইয়া? খুব মায়া লাগছে আমার। ঈশান কোনো মতে মেঝে থেকে উঠে দাঁড়িয়ে পাজাব ছাড়ল। তারপর এক লাফে গিয়ে শুভ্রার কোন কানটা সজনে মুচড়ে ধরে দাঁতে দাঁত চেপে বলল, আমি তো জানি কাজটা তুমিই করেছো। আচ্ছা শুভ্রা, আমার সাথে তোমার কোন জন্মের শত্রুতা শুনি? আমাদের বাড়িতে আসলেই কেন আমার সাথে একটা না একটা শয়তানি করো তুমি? শুভ্রা ব্যথায় কুকড়ে উঠে গাল ফুলিয়ে বলল, আহ, লাগছে তো, ছাড়েন ঈশান ভাইয়া। আর শুনুন, আপনার সাথে দুষ্টুমি করতে আমার জাস্ট ফাটাফাটি লাগে। আমার খুব ভালো লাগে আপনাকে পছাতে। ঈশান কানটা আরো একটু ঘুরিয়ে দিয়ে বলল, তাই? এই বাদরামি আর কতদিন চলবে? এখন যে বড় হচ্ছ, এইটুকু কাণ্ডজ্ঞান কি মাথায় ঢোকে না তোমার? শুভ্রা নিজেকে ছাড়তে ছাড়তে ঘাড় ত্যাড়া করে বলল, না, ঠোকে না। এখন দুষ্টুমি করছি, যতদিন জানাচ্ছে ততদিনই করে যাব, তাতে কার কি? তাই নাকি? তুমি আমার সাথে যা খুশি করবা, আর আমি কি মূর্তি হয়ে দাঁড়িয়ে থাকবো? শোনো শুভ্রা, বড় হয়েছো, এখন এইসব বাচ্চামো অন্তত আমার সাথে করা বন্ধ করো। বলেই ঈশান কান ছেড়ে দিল। শুভ্রা এবার নিজের কান ডলতে ডলতে চোখের মনি নাচিয়ে তর্জনী উঠে বলল, এই যে নাকের নিচে যে বাতাসটা আসে, সেই বাতাসটা বন্ধ হওয়ার আগে এই শুভ্রা চৌধুরী কখনো আপনার পিছু ছাড়বেন না। ছায়ার মতো পিছে লেগে থাকবে, ভূতের মতো ঘাড়ে চেপে বসে থাকবে। কথাগুলো মনে রেখে ঈশান ভাইয়া। বলেই শুভ্রা একটা মুখভঙ্গি করে কোমর দুলিয়ে চলে গেল, যেন কোনো সিনেমার নামী নায়িকা স্টেজ থেকে বিদায় নিচ্ছে। ঈশান শুভ্রা যাওয়ার পথের দিকে তাকিয়ে ঠোঁট গোল করে একটা লম্বা শ্বাস ছাড়ল। এই মেয়েটার তেজ আর পাগলামি যেন দিন দিন বাড়ছেই। ঈশান নিজেকে সামলে নিয়ে সোজা শুভ্র রুমের দরজার সামনে এসে দাঁড়ালো। দরজায় আলতো করে টোকা দিয়ে বলল, বস, আসবো? ভেতর থেকে শুভ্র সেই গম্ভীর আর আদুরে কণ্ঠস্বর ভেসে এলো, না, বাইরে থাকো। যখন ভাইয়া বলে ডাকতে পারবে তখন ভেতরে এসো। ঈশান একদম থতমত খেয়ে গেল। বসের মেজাজ আজ ভালো ঠেকছে না। তবে সে আর পারমিশন নেওয়ার প্রয়োজন মনে করলো না। জানতো শুভ্রর এই রাগ সাময়িক। সে সোজা রুমে ঢুকে দেখলো
শুভ্র ল্যাপটপে গভীর মনোযোগে কি দিয়ে কিছু একটা করছে। স্ক্রিনের আলো শুভ্রের চোয়ালে আছড়ে পড়ছে, সেখানে এক অদ্ভুত কাঠিন্য। শুভ্র ল্যাপটপ থেকে চোখ না সরিয়ে আর চোখে ঈশানের দিকে একবার তাকালো, তারপর কি বোর্ডে আঙুল চালাতে চালাতে বলল। বসো। ঈশান সোফায় আরাম করে বসে সিরিয়াস গলায় কাজের কথা শুরু করলো। বস, আমি সব ডেটা চেক করেছি, এভরিথিং ইজ পারফেক্ট। আর নাইম খান স্যার জানিয়েছেন তিনি ডিল ক্যান্সেল করবেন না। হি ইজ রেডি টু মুভ ফরওয়ার্ড। শুভ্রর ঠোঁটের কোণে সেই পরিচিত বিষাক্ত আর বাঁকা হাসিটা ফুটে উঠল। সে ল্যাপটপটা এক পাশে সরিয়ে রেখে খুব শান্ত কিন্তু শীতল গলায় বলল। ক্যান্সেল করবি বা কিভাবে? খান গ্রুপ যদি ডালে ডালে চলে তবে আমি চলি পাতায় পাতায়। দে হ্যাভ নো আদার অপশন ঈশান। আই অলরেডি হ্যাভ দ্যাম ইন মাই পকেট। শুভ্র আর ঈশান এরপর অফিসের বেশ কিছু জটিল আর সিরিয়াস বিষয় নিয়ে আলোচনা শুরু করলো। ঘরের গুমোট স্তব্ধতা ছাপিয়ে কেবল তাদের প্রফেশনাল আলাপচারিতা আর শুভ্রের গম্ভীর কণ্ঠস্বর প্রতিধ্বনিত হতে লাগলো। রিধি নিজের ওড়নার দুই প্রান্ত দুই হাতে জড়িয়ে ধীর পায়ে হাঁটতে হাঁটতে ছাদে উঠে এলো। কাল তারা সবাই নিজেদের বাড়িতেই চলে যাবে। এই কথাটা মনে পড়তেই তার বুকের ভেতরটা কেমন হাহাকার করে উঠছে। এই বাড়ি, এই পরিবেশ আর বিশেষ করে শুভ্র ভাইয়ের অস্তিত্ব থেকে দূরে যাওয়াটা যেন তার কাছে মৃত্যুর সমান। সেই ছাদের গ্রিলটা শক্ত করে ধরে দাঁড়িয়ে রইল। বিকেলের হিমেল বাতাসে তার অবাধ্য চুলগুলো অবিরত মুখে এসে আছড়ে পড়ছে। রিধির নিষ্পাপ আর বিষণ্ণ দৃষ্টি আকাশের এক কোণে স্থির হয়ে রইল। ঠিক তখনই কথা বলতে বলতে শুভ্র আর ঈশানও ছাদে উঠে এলো। ঈশান রিধিকে ছাদে একা দাঁড়িয়ে থাকতে দেখে একগাল হেসে বেশ বন্ধুত্ব পূর্ণ গলায় এগিয়ে এসে বলল। হাই রিদি, কেমন আছো? অনেকদিন পর তোমার সাথে দেখা হলো তো। রিধি হঠাৎ কথায় চমকে উঠে তাকিয়ে দেখলো ঈশান ভাইয়া। সে তাকে আগে থেকেই চেনে। রিধি এবার ঘাড় ঘুরিয়ে পাশের দিকে তাকাতেই দেখলো শুভ্র দাঁড়িয়ে আছে। শুভ্র পকেট থেকে ফোন বের করে খুব মনোযোগী দিয়ে স্ক্রিন চাপছে, যেন আশেপাশে কি হচ্ছে বা কে দাঁড়িয়ে আছে তাতে তার বিন্দুমাত্র আগ্রহ নেই। রিধি এবার ঈশানের দিকে তাকিয়ে একটু স্নান হেসে বলল। জি ভাইয়া, ভালো। আপনি কেমন আছেন? এই তো চলছি। তাই এই ভর সন্ধ্যায় ছাদে একা কি করছো? এমনি একটু হালকা হাওয়া খেতে আসলাম। ও আচ্ছা, তো তোমরা কবে যাচ্ছ নিজেদের বাসায়? কাল চলে যাব। কলেজ আছে অলরেডি, 4 দিন মিস হয়ে গেছে। রিধির এই কথা শেষ হতে না হতেই শুভ্রর ফোন থেকে মুখ তুলল। সে সরু চোখে অত্যন্ত তীক্ষ্ণ আর রহস্যময় দৃষ্টিতে রিধির দিকে তাকিয়ে প্রশ্ন করল। শুনলাম তোদের কলেজে নাকি নিউ প্রফেসর আসছে। ডু ইউ নো হিম? রিধি এবার জেদ করে মুখ বাঁকিয়ে জবাব দিল। তার কণ্ঠে তখন অভিমানের সুর স্পষ্ট। তাতে কি, নিউ প্রফেসর আসুক কিংবা উগান্ডার প্রধানমন্ত্রী আসুক, তাতে আপনার কি? আপনার ওসব নিয়ে মাথা ঘামানোর বিন্দুমাত্র দরকার নেই। রিধির এমন তেরা কথা শুনে শুভ্র হাতের ফোনটা ধীরে সুস্থে পকেটে রাখলো। তারপর দুই হাত পকেটে ঢুকিয়ে দিয়ে রিধির আপাদমস্তক একবার পরখ করে নিল। তার চোখে মুখে এখন গভীর গাম্ভীর্য। সে কিছুটা তাচ্ছিলের সুরেই বলল। বাহ, তোর মুখ তো দেখি রোবটের থেকেও স্পিড। তা এত কথা বলিস কিভাবে রে তুই? মাঝে মধ্যে মনে হয় তোর গলায় কোনো পাওয়ারফুল ইঞ্জিন লাগানো আছে। রিধি এবার যেন দাউ দাউ করে জ্বলে উঠল। অভিমানে তার বুকটা ধকধক করছে। সে কয়েক পা এগিয়ে গিয়ে সরাসরি শুভ্রর একদম সামনে গিয়ে দাঁড়ালো। শুভ্রর চোখে গভীরে চোখ রেখে নিজের ঠোঁট ফুলিয়ে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেখিয়ে জেদের সাথে বলল। এই যে দেখছেন, এই ঠোঁট আর এই জিভ নাড়িয়ে নাড়িয়ে কথা বলি, দেখেছেন? নাকি আরো কাছে এসে বুঝিয়ে দিতে হবে কিভাবে কথা বলি? আই থিঙ্ক আপনার ব্রেনটি একটু স্লো কাজ করছে শুভ্র ভাই। রিধির এই দুঃসাহস আর চোখের আগুনের তেজ দেখে শুভ্র মুহূর্তের জন্য থমকে গেল। মেয়েটা যে এখনো রাগে অভিমানে হিতাহিত জ্ঞান হারিয়ে আছে সেটা শুভ্র স্পষ্ট বুঝতে পেরেছে। সে এক পা পিছিয়ে গিয়ে ঘাড় বাঁকিয়ে অত্যন্ত নিষ্পৃহ গলায় বলল। তোর সাথে কথা বলার আপনার পাগলদের গণিত বোঝানো একই কথা। জাস্ট ডিসগাস্টিং। আই হ্যাভ নো টাইম ফর দিস ননসেন্স।
বলেই শুভ্র আর এক সেকেন্ড সেখানে দাঁড়ালো না, গটগট করে ছাদ থেকে নেমে গেল। রিধি পাথরের মতো দাঁড়িয়ে তার চলে যাওয়ার পথের দিকে তাকিয়ে রইল। তার চোখ দিয়ে তখন যেন আগুনের ফুলকি বেরোচ্ছে। সে দাঁতে দাঁত চেপে অভিমানে মনে মনে বলল, হ্যাঁ, আমি একটা বিরক্তিকর আর অসহ্য মেয়ে, দরকার পড়লে আরো অসহ্য হবো, তাতে আপনার কি? পরদিন সকালবেলা চৌধুরী বাড়িটা যেন হঠাৎ করে নিঝুম হয়ে এলো। মিহি পাখিরা চলে গেছে, আত্মীয় স্বজনরা বিদায় নিয়েছে। বাড়ি ভর্তি যে শোরগোল ছিল সেখানে এখন এক অদ্ভুত নিস্তব্ধতা। রিধিরাও রেডি হয়েছে, একটু পরেই চলে যাবে। যাওয়ার আগে শুভ্রকে একবার বলে যাওয়াটা তার কাছে স্রেফ একটা কর্তব্য। রিধি একদম রেডি হয়ে শুভ্রের রুমের দরজার সামনে এসে দাঁড়ালো। সেই দরজায় নক করে বলল, আসবো? ভেতর থেকে শুভ্র সেই গম্ভীর কণ্ঠস্বর ভেসে এলো। আয়। রিধি ধীর পায়ে রুমে প্রবেশ করলো। রুমে প্রবেশ করতেই তার পা দুটো যেন মেঝেতে গেঁথে গেল। আয়নার সামনে দাঁড়িয়ে শুভ্র কালো কুচকুচে একটা শার্ট পরেছে। সেই শার্টের হাতা দুটো তার বলিষ্ঠ হাতের ওপরের দিকে ভাঁজ করেছে। রিধির মনে একটা প্রশ্ন খেলে গেল। সে সবসময় শুভ্রকে কালো আর সাদা এই দুইটার রঙেই পরতে দেখেছে। কালো টি শার্ট, কালো শার্ট নয়তো সাদা টি শার্ট আর সাদা শার্ট, এই দুই রঙের বাইরে শুভ্রকে সে কখনো কিছু পরতে দেখেনি। রিধির মনে এই প্রশ্নটা উকি দিলেও পরক্ষণেই সে শুভ্রের দিকে তাকিয়ে সব ভুলে গেল। শুভ্র সেই শ্যাম বর্ণের গায়ের রং কালো শার্টের অন্ধকারের সাথে মিলে এক বিধ্বংসী সৌন্দর্যের সৃষ্টি করেছে। শুভ্র সেই ধারালো পোরশ আর শ্যামলা ত্বকের আভা রিধির চোখের পলক আটকে দিল। শুভ্র তীক্ষ্ণ চোয়াল আর হালকা দাড়ি ঘেরা মুখমণ্ডলে কালো রংটা এতটাই মোহনীয় মানিয়েছে যে রিধি কথা বলতেই ভুলে গেল। সে মন্ত্রমুগ্ধের মতো তাকিয়ে রইল এই পুরুষটার ওপর যে যতই অভিমান করে থাকুক, কিন্তু লোকটা সামনে থাকলে সে দুর্বল হয়ে পড়বেই। শুভ্র শার্টের হাতা ফোল্ড করে দামি হাত ঘড়িটা কবজিতে পড়তে পড়তে আয়নার দিকে তাকিয়ে দেখলো রিধি তার দিকে স্তব্ধ হয়ে চেয়ে আছে। শুভ্র আয়নার প্রতিবিম্বের দিকে তাকিয়ে খুব নির্লিপ্ত গলায় বলল, চলে যাচ্ছিস? রিধির ঘোর কাটলো। সে কোনো মতে নিজেকে সামলে নিয়ে ছোট করে বলল, এটাই বলতে এসেছিলাম। আপনি তো আমাদের বাসায় অনেক দিন ধরে যান না, সময় পেলে যাবেন বেড়াতে। হ্যাঁ, শুভ্র এবার হাতের পারফিউমটা ঘাড়ের কাছে স্প্রে করলো। পারফিউমের সেই মত্ত করা ঘ্রাণ পুরো রুমে ছড়িয়ে পড়লো। সে রিধির দিকে না তাকিয়ে খুব ধীর স্থির ভাবে বলল, তো এটা বলতে আসছিলে? রিধি স্নান মুখে বলল। হ্যাঁ, আসি, ভালো থাকবেন। বলে রিধি বিষণ্ণ মনে চলে যেতে নিলে শুভ্রর ভরাট কণ্ঠস্বর কানে এলো। দাঁড়া। রিধি থমকে দাঁড়িয়ে গেল। শুভ্র ধীর পায়ে হেঁটে এসে রিধির একদম সামনে দাঁড়ালো। শুভ্র সেই কড়া পুরুষালী পারফিউমের ঘ্রাণ রিধির নাকে যেতেই সে যেন এক অদ্ভুত আবেশে মাতাল হয়ে গেল। শুভ্র সরাসরি রিধির চোখের দিকে তাকিয়ে গম্ভীর গলায় বলল, শোন, পাখির মতো বেশি উড়াউড়ি না করে এখন থেকে মন দিয়ে পড়াশোনা করিস। আর হ্যাঁ, কাল তোদের কলেজে নাকি নতুন এক প্রফেসর জয়েন করবেন। তার ক্লাস কোনোদিন মিস দেবে না, কারণ আমার মনে হয় প্রফেসরটা খুব একটা সুবিধার হবে না। রিধি অবাক হয়ে প্রশ্ন করল। আপনি জানেন কি করে? শুভ্র ঠোঁটের কোণে রহস্যময় এক চিলতে হাসি ফুটিয়ে বলল, জাস্ট গেস করেছে। ঠিক আছে, এখন যাও, ভালো থাকিস। বলেই শুভ্র আলমারি থেকে তার দামি কোটটা বের করে গায়ে জড়িয়ে নিল। সে রিধির উত্তরের অপেক্ষা না করেই দম্ভের সাথে রুম থেকে বেরিয়ে গেল। রিধি স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। শুভ্র ভাইয়ের এই রহস্যময় আচরণের মানে সে কিছুতেই বুঝতে পারল না। সেও একটা তপ্ত দীর্ঘশ্বাস ফেলে ধীর পায়ে রুম থেকে বেরিয়ে এলো। পুরানো এক গোদাম ঘরের ভেতরে একটা চেয়ারে হাত পা বাঁধা অবস্থায় বসে আছে এক যুবক। তার পেট থেকে বুক পর্যন্ত মোটা রশি দিয়ে চেয়ারের সাথে শক্ত করে আটকানো। ছেলেটা আতঙ্কে বারবার শিউরে উঠছে। এই যুবক আর কেউ নয়, ফারহান নেহার সেই বন্ধু। কাল রাতেই নির্ভার নিজের ক্ষমতা আর লোকবল দিয়ে ফারহানকে তুলে এনেছে। কাল রাতেই
নির্বাণ নেহাকে নিয়ে গোপনে বাংলাদেশে ফিরে এসেছে। তবে এই খবর এখন পর্যন্ত বাইরের কেউ জানে না। কিছুক্ষণ পর সে অন্ধকার ঘরে প্রবেশ করলো নির্বাণ, তার ঠোঁটে জ্বলন্ত এক সিগারেট। নির্বাণের আগমন টের পেয়েই সেখানে থাকা গার্ডরা তড়িৎ গতিতে সোজা হয়ে দাঁড়িয়ে পড়ল। নির্বাণ ফারহানের সামনে আসতেই দুজন গার্ড দ্রুত একটা চেয়ার নির্বাণের পেছনে এগিয়ে দিল। নির্বাণ একদম ফারহানের মুখোমুখি বসে পায়ের উপর পা তুলে বসলো। নির্বাণ সিগারেটের শেষ টানটা দিয়ে এক মুখ ধোয়া ফারহানের কুকড়ে যাওয়া মুখের উপর ছাড়ল। তারপর অত্যন্ত ঠান্ডা আর শীতল গলায় বলল, চিনতে পারছিস আমি কে? ফারহানের সারা শরীর তখন ঘামছে। সে তোতলামি করে কাপা গলায় বলল, জি আপনি নেহার ভাই নির্বাণ। নির্বাণ ঠোঁটের কোণে একটা তাচ্ছিলের হাসি ফুটে বলল, বাহ, এত তাড়াতাড়ি চিনে ফেলেছিস আমাকে। এত তাড়াতাড়ি চেনার কারণ কি? ফারহান ভয়ে চোখ বন্ধ করে বিড়বিড় করে বলল, আপনি লন্ডনের মাফিয়া আরহাম খান নির্বাণ। নির্বাণ চেয়ারে আরো একটু আরাম করে হেলান দিয়ে বসলো। তারপর প্রশ্ন করলো, কার ভাই হই আমি? ফারহান এবার অপরাধীর মতো মাথা নিচু করে ভাঙা গলায় বলল। নেহার। নির্বাণের চোখের মনির রাগে সংকুচিত হয়ে এলো। সে নিচু স্বরে কিন্তু তীক্ষ্ণ গলায় বলল, আমার বোনের সাথে যা করেছিস তুই, এর জন্য এখন তোকে নিয়ে কি করা যায় বলতো? ফুটন্ত গরম তেলে ডুবিয়ে দেবো নাকি মাছ সমুদ্রে নিয়ে শার্কের মুখে ফেলে দেব? মৃত্যুর এমন বিভৎস বর্ণনা শুনে ফারহানের কলিজা যেন শুকিয়ে এলো। সে প্রায় কেঁদে উঠে আর্তনাদ করে বলল, মাফ করে দিন ভাই, আমার ভুল হয়ে গেছে, প্লিজ আমাকে মাফ করে দিন। মাপ শব্দটা শোনা মাত্রই নির্বাণের ভেতরের পশুটা যেন জেগে উঠল। সে এক ঝটকায় চেয়ার থেকে উঠে ফারহানের চুল মুঠো করে খামচে ধরল। ফারহানের মাথাটা পেছন থেকে সজোরে টেনে ধরে দাঁতে দাঁত চেপে হুঙ্কার দিয়ে উঠল নির্বাণ, খানকির পোলাম, আমার বোনের সাথে নষ্টামি করে ভিডিও করিস, আবার এখন তার ভাইয়ের সামনে দাঁড়িয়ে মাপ চাইছিস? জানিস তো নির্বাণের অভিধানে সব শব্দ থাকলেও মাপ বলে কোনো শব্দ নেই। ফারহান ব্যথায় কোকাতে কোকাতে আর্তনাদ করে বলল, ভাই আমার ভুল হয়ে গিয়েছে, আমাকে মাফ করে দিন, আমার জীবনটা দয়া করে ভিক্ষা দিন। নির্বাণ ফারহানের চুলের মুঠি আরো শক্ত করে টেনে ধরল। তার চোখের মনি এখন টকটকে লাল। সে ফারহানের কানের কাছে মুখ নিয়ে তপ্ত নিঃশ্বাস ফেলে বলল, তোকে মাপ করার তো প্রশ্নই আসে না। তবে যদি সহজ মৃত্যু চাস তাহলে বল, শুভ্র জানলো কিভাবে তোর কাছে সেই ভিডিও আছে? যদি সত্যি না বলিস তবে তোকে সোজা জানতো অবস্থায় ফুটন্ত গরম তেলে ফেলে দেব। ফারহানের নিঃশ্বাস নিতেও কষ্ট হচ্ছে। মৃত্যুর হিম শীতল পরশ যেন সে অনুভব করতে পারছে। সে ভয়ে কোনো রকমে ঢোক গিলতে গিলতে বলল, বলছি আসলে আমার নেহার উপর একটা জেদ চেপে গিয়েছিল, কারণ নেহাকে আমার খুব ভালো লাগতো। আমি নেহাকে সে কথা বলেছিলাম, কিন্তু নেহা আমাকে রিজেক্ট করে দেয়। সে শুভ্রকে ভালোবাসে এই কথা আমাকে সরাসরি জানিয়ে দেয়। তখন অপমানে আমার জেদ বেড়ে যায়। তাই আমি একদিন নেহাকে নিয়ে পার্টিতে যাই, ওকে ড্রিঙ্ক করাই, নিজেও করি। এরপর নেহার সাথে ফিজিক্যাল রিলেশন করে ভিডিও করে রাখি, যাতে করে নেহাকে ব্ল্যাকমেল করতে পারে। কিন্তু তার আগেই শুভ্রের পিয়ে ঈশান আমাকে ধরে ফেলে এবং আমাকে শুভ্রের কাছে নিয়ে যায়। এরপর আমি সব স্বীকার করি। তারা আমাকে জনের ভয় দেখিয়ে ভিডিওটা আমার কাছ থেকে কেড়ে নেয়। আমার ফোন আর সব জিমেল থেকে ভিডিও ডিলিট করিয়ে দেয়। তারা আমাকে হুমকি দিয়ে বলে, যদি আর কখনো আমি নেহার ক্ষতি করার চেষ্টা করি তবে তারা আমাকে বাঁচতে দেবে না, মেরে ফেলবে। এবং নির্বাণ সব কথা শুনে রাগে হিতাহিত জ্ঞান হারিয়ে ফারহানের চুল ধরে আরো জোরে টান দিল। তার চিৎকার পুরো ঘরে প্রতিধ্বনিত হয়ে উঠল। এবং কি বল, জলদি বল। ফারহান হাঁপাতে হাঁপাতে গোঙাতে গোঙাতে বলল, শুভ্রের বোন হৃদির পিছনে লেগেছিলাম আমরা কয়জন। আমার একটা বন্ধু শুভ্রের ফুফাতো বোন হৃদিকে পছন্দ করত। হৃদি আমার বন্ধুটাকে পাত্তাই দিত না।
তারপর আমরা সব বন্ধুরা মিলে জিদ করি যে রিদিকে একদিন রেপ করব। আমরা রিদিকে ধরার চেষ্টা করেছিলাম, কিন্তু ওই শুভ্রের জন্য করতে পারিনি। ওই শুভ্র জান দিয়ে দিবে, কিন্তু রিদির গায়ে একটা পুরুষের ফুলের টোকা দিলে তার জান কেড়ে নেবে। ওর ভয়ে আমি অনেক দিন লুকিয়েছিলাম। রিধি নামটা শুনে নির্বাণের হাতের মুঠো ফারহানের চুল থেকে আলগা হয়ে এলো। তার চোখের মনি স্থির হয়ে গেল। সে অদ্ভুত এক শীতল গলায় বলল। রিদি, কে এই মেয়ে? ফারহান ব্যথায় ফুঁসতে ফুঁসতে বলল। শুভ্রের ফুফাতো বোন, কিন্তু আমার সন্দেহ হয় শুভ্র আর রিদির মাঝে গভীর কিছু একটা চলছে, কারণ শুভ্র রিদিকে নিয়ে পাগলের মতো সিরিয়াস। রিদির জন্য ও জান নিতেও পারে, আবার দিতেও পারে। নির্বাণের ঠোঁটে এবার এক পৈশাচিক আর শয়তানি হাসি ফুটে উঠল। এই তাহলে শুভ্রের আসল কলিজা। সে তার বোনকে তিলে তিলে কষ্ট দিয়ে অন্য পাখি নিয়ে সুখের ডানা মেলে উঠবে? সেটা তো হতে দেয়া যায় না। নির্বাণ মুহূর্তেই পাশে দাঁড়িয়ে থাকা গার্ডদের উদ্দেশ্যে গম্ভীর গলায় আদেশ দিল। শোন, একে শক্ত করে বেঁধে ওই অন্ধকার ঘরটাতে ফেলে রাখ। এক ফোঁটা জল বা কোনো খাবার দিবে না। এর জন্য সহজ মৃত্যু এটাই, না খেয়ে ধুকে ধুকে পচে মরা। পরদিন সকালে রিধি কলেজে চলে আসে। কলেজের গেট দিয়ে ঢুকতেই তার সব বান্ধবী ভাবনা, রিয়া, মিথি, এমনকি শুভ্রাও এসে তাকে ঘিরে ধরলো। শুভ্রা রিধি ক্লাসম্যান, একই কলেজে পড়ে। রিধিদের 5 জনের এই গ্যাংটা পুরো কলেজে বেশ পরিচিত। রিধিকে হালকা খোঁচা দিয়ে রিয়া রহস্যময় হেসে বলে উঠল। কে রে, মামার বাড়ি গিয়ে কি আর ফিরতে মন চাইছিল না? শুভ্রার কাছ থেকে তো সব শুনলাম। শুভ্র ভাইয়ের নাকি বিয়ে ভেঙে গেছে, তার হবু ভাবি নাকি তার কাছে পগার পার। রিধি বিরক্ত হয়ে মুখ বাঁকিয়ে বলল। এখন কি তোরা গেটে দাঁড়িয়ে এটা নিয়ে পঞ্চায়েত বসাবি? রিধির এমন কথায় ভাবনা রিধির ঘাড়ে হাত দিয়ে টেনে বলল। আরে না, তোর বাবুর ভাইয়ের বিয়ে ভেঙে গেছে আর বিষয়টাই তো দুঃখজনক। দেখি আমরা নালিশ টালিশ করে শুভ্র ভাইয়ের জন্য কিছু একটা করতে পারি কিনা। শুভ্র এবার তারা চোখে ভাবনার দিকে তাকিয়ে সপাটে বলল। তোরা আবার কোন বাল ছিড়বি শুনি? মিথি দাঁত বের করে হাসতে হাসতে বলল। যে বালি ছিঁড়ি, বাল ছাল তো একটাই ছিঁড়বই। রিধি সবার দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলে বলল। তোরা আর কোনোদিন ভালো হবে না। রিয়া নাক কুঁচকে যে দেখে বলল। তার মানে তুই আমাদের খারাপ মনে করিস? রিধি হালকা হেসে তাচ্ছিল্য করে বলল। মনে করো কি আছে, তোরা নিজেরাই নিজেদের একবার আয়নায় দেখে দে। রিয়াকে আর পাইকে। সে রিধির পিঠে ধুমধাম কয়েকটা কিল ঘুষি বসিয়ে দিয়ে হাসতে হাসতে বলল। হারামজাদি, নিজে আমাদের গ্রুপ থেকে আমাদের কি খারাপ বলিস? বান্ধবীরা সবাই মিলে এভাবেই অনেকক্ষণ আড্ডা দিয়ে হাসাহাসি করে ক্লাসের দিকে এগিয়ে গেল। তবে আজকে পুরো কলেজটা কেমন অন্যরকম ছমছমে লাগছে। ছাত্র ছাত্রীদের মুখে মুখে একটাই ফিসফিসানি, আজ কলেজে একজন নিউ প্রফেসর জয়েন করবেন। তাকেই ঘিরে সব উত্তেজনা। রিধিরা সবাই ক্লাসের সামনের বারান্দায় দাঁড়িয়ে আড্ডা দিচ্ছিল। এমন সময় হঠাৎ কলেজের গেট দিয়ে একটা দানবীয় বাইকের গর্জন শোনা গেল। সেই তীব্র কর্কশ শব্দে সব ছাত্র ছাত্রী স্তব্ধ হয়ে গেটের দিকে তাকালো। তাকাতেই সবার নিঃশ্বাস যেন আটকে গেল। বারান্দার গ্রিল ধরে দাঁড়িয়ে থাকা রিধির চোখ তো কপালে উঠে গেছে। তার নিজের চোখকেই যেন সে বিশ্বাস করতে পারছে না। সে যা দেখছে তা কি ঘোর বাস্তব নাকি কোনো দুঃস্বপ্ন? পুরো কলেজ যেন হঠাৎ এক পলকে নিস্তব্ধ হয়ে গেল। সবার উৎসুক চোখ এখন গেটের দিকে, যেখানে একটা দানবীয় বাইক গর্জন করে এগিয়ে আসছে। বাইকের উপর বসা সুদর্শন পুরুষটিকে দেখে মনে হচ্ছে কোনো সিনেমার ফ্রেম থেকে উঠে আসা নায়ক। পরনে ধবধবে সাদা শার্ট, যার হাতাগুলো কোনোই পর্যন্ত নিখুঁতভাবে ভাঁজ করা, বা হাতে ব্র্যান্ডের ঘড়ি আর চোখে কালো সানগ্লাস। এক কথায় এই টুকুতেই পুরুষটা মেয়েদের হার্টবিট বাড়িয়ে দেওয়ার জন্য যথেষ্ট ছিল। আর এই পুরুষটা আর কেউ নয়, স্বয়ং সাইফান শুভ্র চৌধুরী। শুভ্রকে এই বেশে দেখে রিধি জাস্ট হাঁ হয়ে দাঁড়িয়ে রইল। সে কল্পনাও করতে পারেনি যে আজ এই সময় শুভ্রকে সে কলেজে দেখতে পাবে। শুভ্র বাইক চালিয়ে নির্দিষ্ট জায়গায় পার্ক করলো।
তারপর হেলমেটটা হাতে নিয়ে গটগট করে সোজা অফিস কক্ষের দিকে চলে গেল। রিধির মাথায় তখন হাজারটা চিন্তা ঘুরপাক খাচ্ছে। হঠাৎ শুভ্র কেন কলেজে এলো? রিধির ভাবনার মাঝেই রিয়া পাশে এসে ফিসফিস করে বলল, ব্যাপার কি রে? শুভ্র ভাই আমাদের কলেজে হঠাৎ কি মনে করে উনি? পাশ থেকে মিথি মুগ্ধ নয়নে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে বলল, যাই বলিস, অব্র ভাইকে আমি যতবারই দেখি ততবারই নতুন করে ক্রাশ খাই। আল্লাহ এই পুরুষটাকে এত নিখুঁত করে কেন বানিয়েছে? যে নারী একে পাবে সে সত্যি ভাগ্যবতী। কথাটা যেন তপ্ত সীসার মতো বিঁধল রিধির কানে। বুকের ভিতর জ্বলে ওঠা ঈর্ষার আগুন সে আর দমাতে পারল না। হিতাহিত জ্ঞান হারিয়ে মিথির উদ্দেশ্যে রিধি তর্জনী উঁচিয়ে চিৎকার করে উঠল, আরেকবার আমার শুভ ভাইয়ের দিকে ওভাবে তাকালে না, তোর চোখ টেনে আমি কাক মামুর কাছে ধরিয়ে দেবো বলে দিলাম। কথাটা বলে রিধি নিজের জিহ্বায় নিজেই কামড় দিল। কি বলতে গিয়ে কি বলে ফেললো। রিধির এই অস্বাভাবিক চিৎকার শুনে শুভ্রা, রিয়া, মিথি আর ভাবনা সবাই থমকে গিয়ে ব্রো কুঁচকে তাকালো। রিধি নিজের অস্বস্তি কাটাতে আমতা আমতা করে সবার উদ্দেশ্যে বলল, মানে আমি বলতে চাইছিলাম শুভ ভাই তো আমার ভাই, তাই প্রোটেক্টিভ হয়ে গিয়েছিলাম তাই। বাকিটুকু বলার সুযোগ আর পেল না। রিয়া বাঁকা হেসে টিপ্পনি কেটে বলে উঠল, ভাই হলে তুই মিথির কথা শুনে এতটা ক্ষেপে গেলি কেন? তোর ব্যবহার কিন্তু মোটেও সুবিধার মনে হচ্ছে না। তুই কি শুভ্র ভাইয়ের প্রেমে টেমে আগে থেকে হাবুডুবু খাচ্ছিস নাকি? রিধি যেন ধরা পড়ে গেল। এমন একটা অবস্থা, তার বুকের ভেতরটা দুরু দুরু কাঁপছে। তবু কোনো রকম নিজেকে সামলে নিয়ে আড়ষ্ট গলায় বলল, তোরা যা মনে আসে মুখে তাই বলিস। বলে রিধি দ্রুত পায়ে ক্লাসে চলে আসলো। কিন্তু তার মনের ভেতর হাজারটা প্রশ্ন। শুভ্র কেন কলেজে এলো? শুভ্র সেই রহস্যময় হাসির মানে কি তবে এটাই ছিল? অনেকক্ষণ পর ক্লাসে প্রবেশ করলেন প্রিন্সিপাল স্যার, আর তার ঠিক পেছনেই গটগট করে হেঁটে আসলেন শুভ্র। শুভ্রকে ক্লাসে দেখা মাত্রই রিধি যেন নিজের অজান্তেই স্প্রিং এর মতো দাঁড়িয়ে গেল। বাকি ছাত্রছাত্রীরাও সম্মানের সাথে যার যার জায়গা থেকে উঠে দাঁড়ালো। প্রিন্সিপাল স্যার অত্যন্ত গম্ভীর মুখে সকল ছাত্রছাত্রীর উদ্দেশ্যে বললেন, প্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদেরকে বলেছিলাম আজ আমাদের কলেজে একজন নিউ প্রফেসর আসবেন। তো এই হচ্ছে আমাদের প্রফেসর সাইফান শুভ্র চৌধুরী। এখন থেকে শুভ্র তোমাদের ক্লাস নেবেন। তবে একটা বিশেষ সতর্কতা, শুভ্র কিন্তু বেশি কথা বলে, বেয়াদবি আর দুষ্টুমি একদম পছন্দ করেন না। তাই তোমরা স্যারকে কখনো বিরক্ত করবে না। করার বিষয় ছাড়া অন্য কোনো বিষয়ে কোনো কথা বলবে না। স্যারের সাথে যদি আমি শুনি যে তোমরা শুভ্র স্যারকে বিরক্ত করেছো, তাহলে তোমাদের শাস্তি দিতে আমি পিছপা হব না। কথাটা শোনা মাত্রই রিধির মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। বিস্ময় আর অবিশ্বাসে তার চোখগুলো বড় বড় হয়ে গেল। সে কি সত্যিই শুনল যে শুভ্র তাদের প্রফেসর? সত্যি শুনল নাকি ভুল? কিন্তু কান ভুল হলেও চোখ তো ভুল হতে পারে না। নিজের চোখেই দেখছি শুভ্র সামনে দাঁড়িয়ে আছে। শুভ্র সেই তীক্ষ্ণ দৃষ্টি তখন পুরো ক্লাসের উপর একেবারে ঘুরে এসে স্থির হলো ঠিক রিধির চোখের ওপর। শুভ্র ঠোঁটের কোণে সেই চেনা বিষাক্ত আঁকা আর বাঁকা হাসিটা এখন আরো স্পষ্ট। রিধির মনে পড়ে গেল কাল বিকেলের সেই কথাগুলো। প্রফেসরটা খুব একটা সুবিধার হবে না। শুভ্র সানগ্লাসটা খুলে শার্টের কলারের সাথে ঝুলিয়ে রাখলো। তারপর ডাস্টারটা হাতে নিয়ে অত্যন্ত গম্ভীর আর ভারী গলায় বলল, Sit down everyone. Attention everyone. রিধি যেন কাঠের পুতুলের মতো নিজের বেঞ্চে বসে পড়ল। তার মনে হচ্ছে পায়ের তলার মাটি এখনো দুলছে। শুভ্র ভাই এখন স্যার, তার প্রফেসর। ভাবতেই রিধির গলার কাছে একটা দলা পাকিয়ে এলো। প্রিন্সিপাল স্যার তার বক্তব্যগুলো দিয়ে চলে গেলেন। প্রিন্সিপাল স্যার চলে যাওয়ার পর পুরো ক্লাসে এক অদ্ভুত স্তব্ধতা নেমে এলো। কিন্তু সেই নিস্তব্ধতার নিচে বইছে ফিসফিসানির ঢেউ। ছাত্রীরা নিজেদের মধ্যে কানাকানি শুরু করে দিয়েছে। একজন বলছে, প্রফেসর এত হ্যান্ডসাম হবে জানলে আজ পার্লারে গিয়ে সেজে আসতাম রে।
পাশ থেকে আরেকজন দম্ভের সাথে বলছে, তুই দেখিস আমি স্যারকে পটিয়ে ছাড়বো। আমার বাবার যে টাকা আর আমার যা ফিগার, স্যার এমনিতেই পাগল হয়ে যাবে। এসব কানাঘুষার মাঝেই শুভ্র ক্লাসের মাঝখানে এসে দাঁড়ালো। তার ব্যক্তিত্বের ভারে চারপাশটা যেন আরো গুমোট হয়ে গেল। শুভ্র গম্ভীর আর তীক্ষ্ণ গলায় সবার উদ্দেশ্যে বলল, আমি সাইফান শুভ্র চৌধুরী। আজ থেকে তোমাদের প্রফেসর হিসেবে আমি এই ক্লাস নেব। তোমাদের প্রিন্সিপাল স্যার হয়তো অলরেডি আমার নিয়মকানুন সম্পর্কে একটা ধারণা দিয়েছেন। আমি ক্লাসের ডিসিপ্লিন আর প্রফেশনালিজমের ব্যাপারে জিরো টলারেন্স নীতিতে বিশ্বাসী। তাই শুরুতে আমি সবার সাথে একটু পরিচিত হতে চাই। শুভ্র একে একে সবার নাম জিজ্ঞেস করতে লাগলো। মেয়েরা তো নাম বলার সময় স্টাইল আর ঢঙের বন্যা বয়ে দিচ্ছে। কেউ চুলে হাত দিচ্ছে, কেউ বা চোখের পাপড়ি নাচাচ্ছে। কিন্তু শুভ্রর পাথরে চাহনিতে কোনো পরিবর্তন নেই। তার চোখ যেন শুধু তথ্য সংগ্রহ করছে, কোনো আবেগ নেই সেখানে। ধীরে ধীরে শুভ্র নিজের বোন শুভ্রার বেঞ্চের সামনে এসে দাঁড়ালো। শুভ্রা ভয়ে আর বিস্ময়ে কাঁপছে। শুভ্র স্থির গলায় জিজ্ঞেস করলো, আপনার নাম? শুভ্র থতমত খেয়ে দাঁড়িয়ে কাঁপা কাঁপা গলায় বলল, ভাইয়া তুমি এখানে? শুভ্রর কপালে একটা ভাঁজ পড়ল। সে চোখের পলক না ফেলে শীতল গলায় জবাব দিল, দুঃখিত, আমি আপনার ভাইয়া নই। এই চার দেয়ালের ভেতর আমি আপনার শিক্ষক, অনলি স্যার। নেক্সট টাইম যেন আমি এই সম্বোধনা না শুনি। এখন আপনার নাম বলুন। শুভ্রার মুখটা ফ্যাকাশে হয়ে গেল। সে ঢোক গিলে নিচু স্বরে বলল, শুভ্রা চৌধুরী। শুভ্র এবার রিধির বেঞ্চের দিকে এগোতে লাগলো। রিধি অনুভব করলো তার হৃদস্পন্দন যেন কান ফেটে বাইরে বেরিয়ে আসবে। শুভ্র রিধির একদম টেবিলের সামনে এসে থামলো। রিধির মাথা নিচু। সে শুভ্রর চোখের দিকে তাকানোর সাহসটুকু হারিয়ে ফেলেছে। শুভ্র অত্যন্ত শান্ত কিন্তু ধারালো গলায় রিধির উদ্দেশ্যে বলল, আনিও নিচের দিকে না তাকিয়ে মাথায় সোজা করুন। আপনি আসামি না যে মাথায় নিচু করে রাখতে হবে। যাই হোক, নাম বলুন। রিধির এবার সত্যি হালকা রাগ হলো। নাম জানা সত্ত্বেও এভাবে অনেকেরা মানুষের মতো নাম জিজ্ঞেস করেছে। মানলাম প্রফেসর, কিন্তু তাই বলে এত ভাব নিতে হবে? হঠাৎ রিধির মাথায় দুষ্ট বুদ্ধি খেলে গেল। সে কিছু একটা বলতে যাচ্ছিল, কিন্তু তার আগেই শুভ্র টেবিলের ওপর ডাস্টার দিয়ে একটা শব্দ করে ধমক দিয়ে বলল, শুনতে পাননি? নাম জিজ্ঞেস করেছে। আই ডোন্ট লাইক ওয়েটিং ফর অ্যান্সার্স। সো নাম বলুন। রিধি এবার একদম ইনোসেন্ট একটা মুখ করে দপ করে দাঁড়িয়ে পড়ল। তারপর ক্লাসের সবার সামনে গম্ভীর মুখে বলল, জি স্যার, আমার নাম জরিনা সুন্দরী। কথাটা শোনা মাত্র পুরো ক্লাসে যেন হাসির বোমা ফাটল। রিধির বান্ধবীরা তো মুখ চেপে হাসতে হাসতে বেঞ্চের ওপর লুটিয়ে পড়ার অবস্থা। শুভ্রর কপালে এবার রাগের রেখা ফুটে উঠল। সে চিবুক শক্ত করে রাগী চোখে রিধির দিকে তাকিয়ে বলল, ইউ, আপনি কি মজা করছেন? ডু ইউ থিঙ্ক দিস ইজ আ জোকিং প্লেস? রিধি এবার আরো এক কাঠি বাড়িয়ে একদম কাঁদো কাঁদো চেহারা করে বলল, না শুভ ভাইয়া, মানে স্যার, সত্যি আমার নাম জরিনা সুন্দরী। ছোটবেলায় আমার নানি আমার এই নাম রেখেছিল। আপনি না জানলে আমি কি করবো? শুভ্রর মেজাজ এবার সপ্তমে চড়ল। সে বুঝতে পারছে রিধি ইচ্ছে করে তাকে সবার সামনে অপদস্থ করার জন্য এই নাটক করেছে। শুভ্র ফাইলটা ডেস্কে সজোরে আছাড় দিয়ে থমথমে গলায় বলল, শাট আপ, জাস্ট শাট আপ। প্রথম দিনে আপনি অনেক বেশি স্মার্টনেস দেখাচ্ছেন। আই নো হাউ টু হ্যান্ডেল স্টুডেন্টস লাইক ইউ। ইমিডিয়েটলি কান ধরুন। রিধি এবার থতমত খেয়ে গেল। সে ভেবেছিল শুভ্র হয়তো দমে যাবে, কিন্তু সে তো সরাসরি পানিশমেন্ট দিয়ে দিল। রিধি আমতা আমতা করে বলল, মানে শুভ্র এবার রিধির একদম সামনে এসে দাঁড়ালো। তার চোখের দৃষ্টি এত তীক্ষ্ণ যে রিধির শির দ্বারা দিয়ে একটা শীতল স্রোত বয়ে গেল। শুভ্র নিচু স্বরে কিন্তু প্রচন্ড রাগে বলল, কান ধরুন বলছি। ডু ইট রাইট নাও, নয়তো এই মুহূর্তে আপনাকে ক্লাস থেকে গেট আউট করে দেব। রিধি তবুও কান ধরল না। ওর ঠোঁট উল্টে এক ঘুয়ে ভঙ্গিতে সোজা হয়ে দাঁড়িয়ে রইল। শুভ্র ধৈর্যের বাঁধ এবার পুরোপুরি ভেঙে গেল। সে ডেস্কে হাত দিয়ে জোরালো একটা শব্দ করে ধমক দিয়ে উঠল,
হোয়াট ইজ রং উইথ ইউ? কানে শুনতে পাচ্ছেন না? এখনই কান ধরবেন নাকি ক্লাস থেকে বের হবেন? শুভ্র সেই বজ্রকণ্ঠে চিৎকারে রিধি এবার আসলেও চমকে উঠল। সে বুঝতে পারলো পরিস্থিতি হাতের বাইরে চলে যাচ্ছে। ক্লাসের সবার সামনে কান ধরাটা ভীষণ লজ্জার হলেও শুভ্রর রাগী চোখের সামনে আর তেজ দেখানোর সাহস পেল না সে। রিধি কাঁপা কাঁপা হাতে নিজের কান ধরল। শুভ্র পাথরে গলায় বলল, দ্যাটস বেটার। আমি যতক্ষণ না বলবো ঠিক এইভাবেই দাঁড়িয়ে থাকবেন। ডু নট ডেয়ার টু মুভ। রিধি বিড়বিড় করে শুভ্রকে গালি দিতে দিতে কান ধরে দাঁড়িয়ে রইল। শুভ্র এবার ক্লাসের সবার উদ্দেশ্যে বলল, ফার্স্ট দিনে আমি কোনো লেকচার দেব না, সো আই ওয়ান্ট টু নো ভবিষ্যতে আপনারা কে কী হতে চান। টেল মি অ্যাবাউট ইউর গোলস। শুভ্র একে একে সবার কাছ থেকে তাদের ভবিষ্যতের স্বপ্নের কথা জানতে শুরু করলো। পুরো ক্লাস ঘুরে শুভ্র আবার রিধির সামনে এসে দাঁড়ালো। রিধি তখন কান ধরে পুঁটি মাছের মতো মুখ করে আছে। শুভ্র ঠোঁটের কোণে একটা কুটিল হাসি ফুটিয়ে বলল, তো মিস জোরানা সুন্দরী, আপনার শখ কি? হোয়াট ইজ ইউর অ্যাম্বিশন ইন লাইফ? রিধি এবার আর নিজেকে সামলাতে পারল না। তেরামি করে সরাসরি শুভ্র চোখের দিকে তাকিয়ে বলে দিল, আপনাকে বিয়ে করা স্যার। মুহূর্তে পুরো ক্লাস যেন বিস্ফোরিত হলো। ছাত্রছাত্রীরা সবাই হো হো করে হেসে কুটিপাটি। শুভ্রর কপালে এবার রাগের রগ দপদপ করে করতে শুরু করলো। সে দাঁতে দাঁত চেপে প্রচন্ড ক্রোধে বলল, ফালতু কথা আমি একদম পছন্দ করি না। ইউর ক্রসিং ইউর লিমিটস। এই মুহূর্তে ক্লাস থেকে বের হন। আই সে গেট আউট। রিধি এবার আসলেও চরম ভয় পেল। শুভ্রর চোল শক্ত হয়ে গেছে আর চোখ দিয়ে যেন আগুন ঝরছে। রিধি কাঁপা কাঁপা গলায় আমতা আমতা করে বলল, সরি স্যার, ভুল হয়ে গেছে। আমি বাকিটুকু বলার সুযোগই দিল না শুভ্র। সেই সিংহ গর্জনে চিৎকার করে উঠল। গেট আউট। রিধি আর এক সেকেন্ডও সেখানে দাঁড়ালো না। সে কান ছেড়ে দিয়ে এক দৌড়ে ক্লাসের দরজার কাছে চলে গেল। তবে যাওয়ার আগে দরজায় দাঁড়িয়ে শুভ্র দিকে তাকিয়ে জোরে বলে গেল, স্যার, যেটাকে আপনি মজা ভাবছেন ওটা কিন্তু ধ্রুব সত্য। কথাটা আমি সত্যি বলেছি। তবে যেহেতু ক্যারিয়ারের সব জানতে চেয়েছেন, তাহলে জেনে রাখুন আমি ডক্টরই হতে চাই। বলেই রিধি শুভ্র পরবর্তী ধমক খাওয়ার আগে ঝড়ের বেগে করিডোর দিয়ে অদৃশ্য হয়ে গেল। ক্লাসে তখন কবরের নীরবতা। শুভ্র রাগে কাঁপতে কাঁপতে নিজের হাতে মার্কার পেনটা টেবিলের উপর ছুঁড়ে মারল। কলেজে ক্লাস শেষ করে শুভ্র সরাসরি তার অফিসের সামনে এসে সামনে তাকালো। ঈশান তখন শুভ্রের জন্য অপেক্ষা করছিল। শুভ্রকে দেখে ঈশান দ্রুত পায়ে এগিয়ে এসে বলল, বস, মির্জানুর রহমানের ছেলে মির্জা তার টিম নিয়ে এসে গেছে। শুভ্র কিছু একটা ভেবে ঠোঁটের কোণে সেই বাঁকা হাসিটা ফুটিয়ে বলল, ওকে, ডান, আমি যাচ্ছি। আর হ্যাঁ, কিপ ইন মাইন্ড খেলাটা আমার নিয়মে আছে তো। ঈশান মাথা ঝুঁকিয়ে সম্মতি জানিয়ে বলল। জি বস, খেলাটা আপনার নিয়মেই আছে। শুভ্র ঈশানের কাছ থেকে ঠিকানা নিয়ে বাইক ছুটিয়ে সোজা সেই রিসোর্টে চলে আসলো। পুরো রিসোর্ট তখন সশস্ত্র গার্ড দিয়ে ঘেরাও করা, সবার হাতে অত্যাধুনিক রিভলভার। শুভ্রকে কেউ বাধা দেওয়ার সাহস করলো না। সে সোজা রিসোর্টের ভেতরে ঢুকলো। রিসোর্টের সামনের বিশাল লনে একটা বড় টেবিল পাতা, আর সেখানে বসে আছে দেশের নামকরা সব রাঘব বোয়াল ব্যবসায়ী। শুভ্রকে ভেতরে ঢুকতে দেখে সব ব্যবসায়ী যেন তড়িৎ পৃষ্ঠের মতো দাঁড়িয়ে গেল। ঠিক সেখান থেকে মিরাজ উঠে এসে শুভ্রের সামনে দাঁড়িয়ে দাঁত বের করে বলল, আই নিউ ইট। আমি জানতাম সাইফান চৌধুরী আমার আয়োজনে আসতে ভুল করবে না। ওয়েলকাম। শুভ্র কোনো কথা বলল না। একটা অবজ্ঞার দৃষ্টি দিয়ে পা দিয়ে লাথি মেরে সামনে থেকে একটা চেয়ার ফাঁকা করলো। তারপর অত্যন্ত রাজকীয় ভঙ্গিতে পায়ের উপর পা তুলে সেই চেয়ারে গিয়ে বসলো। শুভ্রর বসার ধরন দেখে মিরাজও নিজের জায়গায় বসলো।
শুভ্র পকেট থেকে ধীরে ধীরে দামি সিগারেট বের করে লাইটার দিয়ে ধরিয়ে আপন গতিতে ধোঁয়া ছাড়তে থাকলো। তার নীরবতা যেন চারপাশে গুমট পরিবেশটাকে আরো ভারী করে তুলল। বেশ কিছুক্ষণ পর মিরাজ একজন বয়স্ক ব্যবসায়ীর দিকে চোখের ইশারা করলো। সে ব্যবসায়ী ইশারা বুঝে মাথা নাড়িয়ে শুভ্রের দিকে তাকালো। তারপর গলা খাকারি দিয়ে বিনীত সুরে বলল, মিস্টার শুভ্র, আমরা আনন্দিত যে আপনি আমাদের সাথে দেখা করেছেন। সো আসল কথায় আসি, দেশের সব ব্যবসায়ীদের মধ্যে আপনি হলেন প্রধান এবং সবচেয়ে নামী। আপনার সাথে ডিল করে অনেকে আজ বড় বড় ব্যবসায়ী হয়েছে। আমরাও আপনার সাথে একটা বড় ডিল করতে চাই। লোকটার কথায় শুভ্র অত্যন্ত আইসি ভঙ্গিতে টেবিলের ওপর পা তুলে দিয়ে চেয়ারের শরীর এলিয়ে দিল। চোখের কোণে ঝুলে থাকা সিগারেট থেকে ধোঁয়া ছাড়তে ছাড়তে সে লোকটার দিকে তাকিয়ে শীতল গলায় বলল, খুব ভালো কথা, কিন্তু প্রবলেম একটাই, আই ডোন্ট ডিল উইথ বিট্রেয়ার্স। আমি বেঈমানদের সাথে ডিল করি না। শুভ্রের এই অদ্ভুত কথায় উপস্থিত কেউ কিছু বুঝতে পারল না। সবার মুখ চাওয়াচাই করতে লাগলো। মিরাজ ভ্রু কুঁচকে বলল, হোয়াট ডু ইউ মিন? আপনি কি বলতে চাইছেন? শুভ্র সরাসরি মিরাজের চোখের দিকে তাকিয়ে পাথুরে গলায় বলল, আমি ডিল করব না আপনাদের সাথে। ইটস দ্যাট সিম্পল। মিরাজ এবার মেজাজ হারিয়ে বলল। তার কারণ, রিজনটা তো বলবেন। শুভ্র সিগারেটের ছাই ছেড়ে বলল, আই ডোন্ট গিভ এক্সপ্লেনেশনস টু এভরিওয়ান। সব কিছু কৈফিয়ত আমি দিই না। সো সহজ কথা, আমি ডিল করব না। আসে, ডিল এখানেই ক্যান্সেল।